আমি না কুণাল ঘোষকে আগেও বলেছি আপনাকে, আপনাদের সংবাদ মাধ্যমে, যে কুণাল ঘোষ হচ্ছে শকুনি। আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভবিষ্যৎবাণী করি, হয়তো মিলে যেতে পারে, সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাটের টালির চালায় বসে বসে, যেটা আর কিছুদিন পর ছোট হয়ে যাবে, অত বড় আর থাকবে না, কতটা লিগ্যাল কতটা ইলিগাল হিসেব হবে। আসল টালির চালা যেখানে আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখবেন আমার সাধের তৃণমূল, যেটার আমি সিম্বলটা আঁকিনি, সেই তৃণমূল আজ আমার আর নেই। আসলে গীতার বাণীটা না আজকে ফলে যাচ্ছে, তুমি কিছু নিয়ে আসোনি, কিছু রেখেও যাবে না। অভিষেকটা কোথায় বলুন তো? এখন ঢপের ওই স্যালাইন ট্যালাইন দিয়ে কেন শুয়ে আছে? আজকে যিনি হারের কারিগর, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উঠে দাঁড়াও, আমার বীরপুঙ্গবের জন্য হাততালি দাও, সে কোথায়? আজকে মিম শিল্পের বড় অভাব পড়িয়াছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো পাল্টা বকতেন, আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, তিনি এখন বিরোধী নেত্রী হয়েছেন, আরও উল্টো পাল্টা বলবেন, গরমে সোডিয়াম পটাশিয়ামের গোলমাল হবে, আরও আমরা মিম শিল্পকে আরও সমৃদ্ধ করতে পারবো। তো সেটা আমরা বড় অভাব বোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নিরাশ, বড় হতাশ লাগছে। আসলে আমি নিজেও বলেছিলাম, বারংবার বলেছি আপনাদের সংবাদ মাধ্যমেও আমি বারংবার বলেছি যে তৃণমূল দলটা ইতিহাস হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, এত তাড়াতাড়ি যে ইতিহাস হয়ে যাবে, 1 মাসের মধ্যেই যে ভেঙে যাবে, 1 মাসও হয়নি, মানে 4ঠা মে তো ফল প্রকাশ। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দলটা তার 4 দিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম বৈঠক ডেকেছেন, তৃণমূল দলটা কিন্তু সেই দিনই ভেঙে গেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 80 জনকে ডেকেছিলেন, 35 জন এসেছিলেন। যে 35 জন এসেছিলেন তাদের দেহ ওখানে ছিল, মনটা কিন্তু ছিল না। সেদিনই দলটা কিন্তু ভেঙে গেছে। কালকে দেখুন, আমার কথা নয়, এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে উঠে দাঁড়াতে বলা হয়েছিল, যিনি হারের কারণ তাকে লড়াইয়ের কৃতিত্ব তাকে দিয়ে তাকে উঠে দাঁড়াতে বলা হয়েছিল, সবাইকে স্ট্যান্ডিং অভিয়েশন দিতে হবে। তো ঋতব্রত নিজে বলছেন যে আমতা আমতা করে উঠে দাঁড়িয়েছিলাম, অনেকে উঠে দাঁড়াননি। সেদিন যখন আমি বলেছিলাম যে সবাই মন থেকে উঠে দাঁড়াননি, পেছন থেকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেছিলেন, তখন অনেকে ভেবেছিলেন আমরা গুল মেরেছি, আমরা ঢপ দিচ্ছি। কিন্তু আমাদেরও তো সোর্স, ঠিকঠাক সোর্স তো আছে। আমরা তো দুদিন সাংবাদিকতা করেছি, তো সেই জায়গায় যদি সত্যি তৃণমূল ভেঙে যাবে জানি, তৃণমূল ভাঙছে জানি, তৃণমূল ভেঙে যাওয়াটাই ভবিষ্যৎ এটাও জানি, কিন্তু কোথাও না কোথাও এত তাড়াতাড়ি ভেঙে যাবে সেটা কিন্তু খারাপই লাগছে। যে এই দলটা আর কিছুদিন তো ক্যারি করতে পারতো। কেন বলছি খারাপ লাগছে? তার বড় কারণ হচ্ছে যে এই দলে দেখো, ইলেকশনটা হলো, ইলেকশনটা হওয়ার মাত্র এই কদিনের মধ্যেই মানে সংখ্যালঘুরাও যে তার পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন, এটাও ভাবতে খারাপ লাগছে একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সংখ্যালঘু তোষণ করে গেছেন। আজকে ভেবে দেখুন, 15 বছর তিনি প্রকাশ্যে মঞ্চে বলছেন যে আমি তো তোষণ করি, আমি তো যাবই, অর্থাৎ ইফতারে তিনি যাবেনই, তিনি দুধেল গাই বলছেন, তিনি তাদের উস্কানি দিয়েছেন, বলেছেন যে একটা যদি সেকশন সমাজের 12টা বাজিয়ে দিতে পারে 1 সেকেন্ডের মধ্যে, শুক্রবার হলে একটু কারো কেউ কেউ বদমেজাজি হয়ে ওঠে। তো তিনি এইগুলো বলে 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 তাদের তোষামত করেছেন, সত্যিই তোষণ করেছেন। তিনি ঐক্যশ্রী এনেছেন, তাদেরকে বেশি বেশি দিয়েছেন, তাদের জন্য হাজার হাজার কোটি টাকার বরাদ্দ করেছেন বাজেটে। তারপরেও সংখ্যালঘু বিধায়করা 1 সেকেন্ডে পাল্টি খেয়ে যাবে, এটা সত্যি যারা রাজনীতি করছেন, রাজনীতিবিদ আছেন, সর্বভারতীয় ক্ষেত্রেও আমি বলবো তাঁদেরও দেখে শেখা উচিত যে এই তোষণের রাজনীতি কোনোদিন ফলপ্রসূ হতে পারে না। এইটা এক ধরনের সুবিধাবাদের রাজনীতি, আর এই সুবিধাবাদের রাজনীতিটা এটাই তার ভবিষ্যৎ ছিল। এদিকে দেখা যাচ্ছে যে শেষ চেষ্টা করতে মাঠে নেমে পড়েছেন কোমর বেঁধে কুণাল ঘোষ, যাকে দেখা গিয়েছে যে বরাবর তিনি কোথাও না কোথাও একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছেন, মানে দূতের ভূমিকা পালন করে এসেছেন। সেই কুণাল ঘোষ আজকে বলছেন সরাসরি যে স্পিকার আমাদেরকে সময় দিচ্ছেন না, চিঠি গ্রহণ একদম একদম সচিব চিঠি গ্রহণ করছেন না। তবে কুণাল ঘোষের এই যে এই চেষ্টা, সে কি মানে আদতেও ধোপে টিকবে? আমি না কুণাল ঘোষকে আগেও বলেছি আপনাকে, আপনাদের সংবাদ মাধ্যমে, যে কুণাল ঘোষ হচ্ছে শকুনি। শকুনি না পাণ্ডবের, শকুনি না কৌরবের। শকুনি আসলে একটা মিশনে নেমেছে। শকুনির মিশনটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দীর্ঘদিন জেল খাটিয়েছেন, ওনার কেরিয়ারটাকে ধ্বংস করেছেন। আজকে যিনি শেষ যে চাকরিটা করতেন সংবাদ প্রতিদিনে, যেখানে বহু আগে আমিও একটা ছোট্ট দায়িত্বে ছিলাম, তো সেই সংবাদ প্রতিদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে ফিরিয়েছিলেন। ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাধ্য হয়েছিলেন, ভালোবেসে নয়। কারণ শকুনির কাছে অনেক অস্ত্র আছে, যেই অস্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করেন।
তো কুণাল ঘোষ হচ্ছেন এমন একজন শকুনি, যিনি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তিনি কৌরব পক্ষে আছেন, মানে তৃণমূল কংগ্রেসে আছেন, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসেও নাই। এই কারণে নেই কি, তিনি কি তো জানছেন দলটা ভাঙছে, কারা ভাঙছে, তিনি কি তাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করেছেন যে তোমরা ভাই দল থেকে নির্বাচিত বিধায়ক হয়েছো, 1 মাসও হয়নি, এতদিন নুনটা খেয়েছো, একটু তো গুণ গেয়ে যাও, এখনই দলটা ভেঙো না, কিছুদিন তো থেকে যাও, সেই চেষ্টা করেন। তিনি কোথায় যাচ্ছেন? পাণ্ডব পক্ষের কাছে। আপনি বিধানসভার অধ্যক্ষকে নিউট্রাল বলতে পারেন, কিন্তু তিনি তো বিজেপিরই হয়ে নির্বাচিত হয়েছেন, তার মন তো বিজেপির জন্যই দুক করবে। অতীতেও তৃণমূল থেকে জিতেছিলেন যিনি, তার মন তৃণমূলের জন্য দুক দুরু করতো। হাসিম আব্দুল হালিম সাহেব ছিলেন, তার মন সিপিএমের জন্য বুক দুরুদুরি করতো। এটা স্বাভাবিক, এটা কোনো নতুন কোনো ঘটনা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অপর পক্ষের কাছে আসে হাতে পায়ে ধরছেন, নিজের পক্ষের দিকে গিয়ে কেন না তাদেরকে আটকাচ্ছেন? কেন এমএলএ হোস্টেলে গিয়ে তিনি বলেননি? তিনিও তো বিধায়ক। এমএলএ হোস্টেলে গিয়ে বলতেন যে ভাই তোমরা এই যে মিটিংটা করছো এটা বেআইনি মিটিং, এটা করা যায় না এভাবে। সংবাদ মাধ্যমকে ফোন করে বলতেন দেখুন এরা এই জিনিসগুলো করছে, এইগুলো ঠিক নয়। তিনি অ্যাকচুয়ালি শকুনির ভূমিকা পালন করছেন। তিনি কৌরব পক্ষে আছেন, কিন্তু কৌরবেরই ধ্বংসের কারণ হচ্ছেন। ইনি আসলে ওনার প্রতি যে অন্যায় অবিচারগুলো হয়েছিল বলে তিনি মনে করেন, যদিও আমি সেটাকে অন্যায় অবিচার মনে করি না। ডেলোর বৈঠকে তিনিও সামিল ছিলেন, তিনি সব কিছুই জানেন। তৃণমূলে যত পাপ হয়েছে তিনি তার সাক্ষী, সবই ঠিক আছে। কিন্তু তিনি যে পক্ষে আছেন, যে থালায় খাচ্ছেন সেই থালাই ফুটো করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ধৃতরাষ্ট্রের মতন অবস্থা, কিচ্ছু করার নেই। ওই ধর্নায় বসেছেন, আপনি যেমন বললেন মমতা ধর্নায় বসেছেন, কিন্তু ধর্নায় বসে তিনি কি করবেন? বিধায়কই নেই। কালকে আপনি যদি ওনার ফেসবুক লাইভটা দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে বলছেন কর্মীরাই আমার সম্পদ, বিধায়করা নেতারা আসবে যাবে, আমি এদেরকে জায়গা দিয়েছিলাম, সিপিএম থেকে লাথি খেয়েছিল তারপরেও জায়গা দিয়েছি, দলের লোকের টিকিট কেটে দিয়েছি, আমার হাতে পায়ে ধরেছিল। আরে কেন দিয়েছিলেন হাতে? আপনি একজন রাজনীতিবিদ, আপনি জানেন না হাতে পায়ে কেন ধরে নেতারা? তো আপনি দিয়েছেন, তখন ভেবেছিলেন যে একে দিলে আমার দলের লাভ হবে, বিরাট আমার দলের প্রতিপত্তি হবে, আপনি দিয়েছিলেন। আর আপনি সব জায়গায় দুটো লোককে রাজনীতি করার জন্য লবি সৃষ্টি করে রেখেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বলে না যে মাকড়সার জাল বুনতে বুনতে মাকড়সা নিজের প্যাঁচে পড়ে যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অবস্থা হয়েছে। আমও গেছে, ছালাও গেছে, বিধায়কও নেই, কর্মীও নেই, এবং নিজের দলের লোকেরাই এখন চোর চোর বলে তাড়া করছে। আবার এদিকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার প্রসঙ্গ তো উঠছেই, তবে এই গোটা বিষয় নিয়ে যে দুজন বিদ্রোহীর নাম বারবার উঠে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সোজা সাপটা আজকে সরাসরি বলে দিলেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তো এখন অতীত, গোটা দলটাই তো এখন হাইজ্যাক্ট হয়ে গিয়েছে। কি বলবো, খারাপও লাগছে, হাসিও পাচ্ছে, মানে বলার আসলে সত্যি কিছু নেই। মানে ঋতব্রত দেখুন কোনো ছলকপট করেননি। হ্যাঁ, ঋতব্রত কিন্তু কোনো ছলকপট করছেন না, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলছেন। এই রাজনীতিটা অন্তত ভালো। কিন্তু দেখুন এটা তো সত্যি, এটাও বলবো না, এটাও তো সত্যি হওয়ারই ছিল। কারণ ওই আমি না বিশ্বাস করি একটা জিনিস, কর্মফল। তো কর্মফল ঘুরে ফিরে আসে। আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কংগ্রেসকে এইভাবেই শেষ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী, অথচ একটা আলাদা দল তৈরি করালেন। সেই দল তৈরি করার পিছনে নিন্দুকেরা বলে আরএসএসেরও ভূমিকা ছিল, বিজেপিরও ভূমিকা ছিল। আজকে আরএসএস বিজেপির লোকেরাও বলছেন হ্যাঁ ভূমিকা ছিল। পরবর্তীকালে আমরা জোটও দেখেছি, লুকোনোর কিছু নেই। পরবর্তীকালে মুকুল রায় প্রস্তাবক ছিলেন দলের। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরে সেই দলে যোগ দিলেন, দলের প্রতীক আঁকা হলো। তো তৃণমূল কংগ্রেসকে হাইজ্যাক করে তৈরি হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়ের মাস্টারমাইন্ড ছিলেন। কিন্তু তিনি কংগ্রেসে থেকে গেলেন। ভেবে দেখুন, তিনি কংগ্রেসে আছেন, তিনি জানেন কংগ্রেসটাকে ভাঙছেন, কংগ্রেসেই আছেন, একদল লোককে সাইডে সরিয়ে দিলেন, দলটা তৈরি করালেন, মাস্টারমাইন্ড হিসেবে থাকলেন, পরে সেখানে গিয়ে যোগ দিলেন। আজকে সেটাই হয়েছে। পুনর্মূষিক ভব বা ওই কর্মফল যেটাকে আমরা বলি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই দলে আছেন, সুপ্রিমোর পদে আছেন, জানছেন আমি সুপ্রিমো, অথচ উনি সুপ্রিমো নেই। একটা গোষ্ঠী পুরো দলটাকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। কারা? তার দলেরই লোক। মানে কংগ্রেসকে তিনি যেভাবে ভেঙে নিয়ে নতুন একটা দল তৈরি করেছিলেন, এই দলটা নামে তৃণমূল কংগ্রেস হলেও আদৌ এটা তো তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস মানে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা একটা হাইজ্যাকড তৃণমূল কংগ্রেস।
ঠিক যেরকম শিবসেনা বললে আমরা বালাসাহেব ঠাকরেকে জানি, শিবসেনা মানে বালাসাহেব ঠাকরে, তারপর আর শিবসেনার কোনো অস্তিত্ব নেই। সেটাকে আপনি নতুন শিবসেনা, উদ্ধবের শিবসেনা, ইউবিটি, অমুক ইটিবিটি যা খুশি বলুন, কিন্তু সেটা শিবসেনার ফ্লেভারটা থাকবে না। তো ঠিক সেরকম এই তৃণমূলের ফ্লেভারটা নেই। নাম তৃণমূল কংগ্রেস থাকতে পারে, ভারতীয় তৃণমূল কংগ্রেস থাকতে পারে, নতুন তৃণমূল কংগ্রেস থাকতে পারে, হিজিবিজি তৃণমূল কংগ্রেস থাকতে পারে, হ্যাঁ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে ঋতব্রত হতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের নয়। এটা একটা তৃণমূল কংগ্রেসের, ওই বললাম না, অস্তিত্বহীন একটা কঙ্কালসার তৃণমূল কংগ্রেস। তো ফলে একটা তারা দল তৈরি করেছেন, সেটা একটা নতুন ফ্লেভার নিয়ে হবে। এবং আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভবিষ্যৎবাণী করি, হয়তো মিলে যেতে পারে, সম্ভাবনা প্রবল। এই দলটা খাতায় কলমে বিজেপির বিরোধী হবে, ছদ্ম বিরোধী, কিন্তু দেখবেন বিভিন্ন ইস্যুতে এরা বিজেপিকে সমর্থন করবে। হ্যাঁ, ভিতরের মেকানিজম রহস্য নাই বা বললাম, দর্শকরা অবশ্যই এইটুকুন রাজনীতি সচেতন সবই বোঝেন। তো এই দলটা খাতায় কলমে বিরোধী হলেও বিরোধী আসনে বসবে বিধানসভায়, খাতায় কলমে বিরোধী থাকবে, কিন্তু এরা ইস্যুভিত্তিক সমর্থনও করতে পারে, ভালো কাজ করলে সরকারকে সমর্থন করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাটের টালির চালায় বসে বসে, যেটা আর কিছুদিন পর ছোট হয়ে যাবে, অত বড় আর থাকবে না, কতটা লিগ্যাল কতটা ইলিগাল হিসেব হবে। আসল টালির চালা যেখানে আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখবেন আমার সাধের তৃণমূল, যেটার আমি সিম্বলটা আঁকিনি, সেই তৃণমূল আজ আমার আর নেই। আসলে গীতার বাণীটা না আজকে ফলে যাচ্ছে, তুমি কিছু নিয়ে আসোনি, কিছু রেখেও যাবে না। আসছি। তো একই সঙ্গে আপনি এক্ষুনি নাম করছিলেন যেই দুজনের, যেই তৃণমূলের বিদ্রোহী দুই বিধায়ক, সন্দীপন বাবু এবং ঋতব্রত বাবু, তাদের যদি আমি বাদই দিই, তার কারণ তারা ইতিমধ্যেই দল থেকে বহিষ্কৃত। এছাড়াও ৭৮ জন বিধায়ক রয়েছেন এবং সাংসদরা তো রয়েছেনই, তার কারণ ২০২৪-এ লোকসভা নির্বাচনে আমরা সেই সময় তো দেখেছি যে তৃণমূলের ভরাডুবি তো অনেক দূরের কথা, তারা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, অর্থাৎ এই বিজেপি এবং যারা সারাউন্ডিং ছিল তাদেরকে। তবে এই যে ধর্না, যেই ধর্নাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১০ দিন আগে থেকে তিনি বলেছিলেন যে আমি ধর্নায় বসবো ভোট পরবর্তী হিংসা, এবং সেটাতে পালে হাওয়া লাগানোর মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হওয়া যে ঘটনা, সেটি আর কি এক কথায় বুস্ট আপ করেছে। তবে সেখানেই দেখা যাচ্ছে যে চন্দ্রিমা দেবী বা গুটি কতক যারা আর কি রয়েছেন, যারা আদি তৃণমূলের নেতৃত্ব, তাদের ছাড়া আর তেমন কোনো মুখই দেখা যাচ্ছে না। এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? অভিষেকটা কোথায় বলুন তো? এখন ঢপের ওই স্যালাইন ট্যালাইন দিয়ে কেন শুয়ে আছে? আজকে যিনি হারের কারিগর, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উঠে দাঁড়াও, আমার বীরপুঙ্গবের জন্য হাততালি দাও, সে কোথায়? সে গেলেও এখনও স্যালাইন খেয়ে শুয়ে আছে। তারও তো সামনে আসা উচিত ছিল। সে ডিম খেয়েছে, সে পাথর খেয়েছে, কয়লাবালি, গরু, অনেক কিছু খেয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তারও তো থাকা উচিত ছিল। তার ওই যে বাহিনী, যারা যুবরাজ 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 সেনাপতি বলে চিৎকার করে ফাটিয়ে দিত, সেই সেনাপতি নেই, ঠিক আছে, সেনারা কোথায়? সেই শেখ শাহজাহান তো অ্যারেস্ট হয়ে আছে, ছেড়ে দিন ওর কথা, কিন্তু জাহাঙ্গীর, হ্যাঁ, বাদবাকিরা যারা আছে এখনও বাইরে, কেউ বেলে আছে, কেউ ডিজিটাল যোদ্ধা যারা আছে, তারা কোথায়? কেউ নেই। এটাই হচ্ছে যে আজকে ঋতব্রতরা যেটা বলছে না, যে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল নীতির জন্য এই অবস্থা হয়েছে, সেটা তো সত্যি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিটাকে কর্পোরেট স্টাইলে পরিণত করে দিয়েছে। সে একটা ফলস কলেজ থেকে MBA নিয়েছিল, সে ভেবেছিল MBAর মতো করে দলটাকে, পলিটিক্সটাকে চালাবে। যেটা হয় না এভাবে। রাজনীতি হচ্ছে সমস্ত দলই একটা কর্পোরেট স্ট্রাকচার তারা আনার চেষ্টা করছেন, ডেটা নির্ভর হচ্ছেন। ডেটা নির্ভর হওয়াটা আলাদা জিনিস, যেমন বিজেপিও হচ্ছে। বিজেপির একটা ডিজিটাল সেল আছে, তাদের IT সেল আছে, তাদের সোশ্যাল মিডিয়া সেল আছে, তারা বিভিন্ন ডেটা নির্ভর তারাও হয়েছেন, তাদেরও অফিস এখন কর্পোরেট স্টাইলের হয়েছে, কিন্তু রাজনীতিটা কর্পোরেট স্টাইলে না। রাজনীতি কিন্তু মাঠে ময়দানে রাজনীতি তারা করেন, ইস্যুগুলোকে তুলে আনেন। ডিজিটাল মিডিয়া বা কর্পোরেট স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে তারা রাজনীতিটাকে ফ্লুয়েন্টলি করেন। কিন্তু এনারা কি করেছেন, এনারা পুরো কর্পোরেট স্ট্রাকচারে ওই বেতন দেওয়ার সময় যেমন মালিক ভাবে না, ইন্টারভিউ নেয় 10 জনের, যে সব থেকে কম বেতন এবং ভালো কর্মচারী হয় তাকে কাজে দেয়, এরাও ঠিক সেরকম সব থেকে নিলামিতে লাগিয়ে দেয় বলিটাকে, এবং বিধায়ককে যে সব থেকে বেশি টাকা দিতে উদ্যত হয়, মোটামুটি জিততে পারবে, তাকে টিকিটটা দিয়ে দেয়। তো এইভাবে দলটাকে চালানো তো যায় না। রাজনীতি তো রাজনীতির মতন। একজন নেতা মানে কি, সে তার অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে, উঠে আসবে নেতৃত্বের মাধ্যমে।
ওর তো এইসব নেই, ওর তো দরকার পয়সা, পয়সা কামিয়ে ফুটে পড়েছে। এখন ভাইপোকে দেখা যাচ্ছে না, ওর বাহিনীকে দেখা যাচ্ছে না। আপনি বললেন গতি কয়েক, তারা আছেন কারণ তারা দীর্ঘদিন ধরে মমতার আনুগত্যের জন্য আছেন। কিন্তু এই তীব্র পশ্চিমবঙ্গের দাবদাহ এই আনুগত্যটাকে কতদিন ধরে রাখতে পারবে, এবং রাজনৈতিক যে পরিস্থিতিটা চলছে তাতেও তারা কতদিন আনুগত্যটা বজায় রাখবেন, এবং ইডি সিবিআই বা সিআইডি পিছনে লেগে গেলে সেই আনুগত্যটা আর কতদিন চলবে, আনুগত্য অন্য কিছুতে পরিণত হবে কি না। তো সেই ধরনের বিষয়গুলো থাকছে। আজকে প্রথম দিন বলে হয়তো কাউকে কাউকে দেখছেন, কিছুদিন পর দেখবেন হয়তো নয়না বন্দ্যোপাধ্যায় নয়, কারণ নয়না বন্দ্যোপাধ্যায় তো জিতেছেন। তিনিও কি আছেন মমতার সঙ্গে, আমার কিন্তু প্রশ্ন তাই। এদিকে ধর্ণা মঞ্চ বলা চলে না, তার কারণ মঞ্চ বাঁধার জন্য তিনি পারমিশন পাননি। অনেকে বলে না যে যেই আয়নায় মানে যে পথ তুমি দেখাবে, আয়নায় যখন নিজেকে দেখবে তখন সেই পথ তুমিও দেখতে পাবে, খানিকটা সেরকমই আমি বলতে পারি। তার কারণ এর আগে দেখেছি বিরোধীরা রাজ্যে একটি সাধারণ সভা করার জন্য তাদেরকে রীতিমতো হাইকোর্ট থেকে পারমিশন নিতে হতো। তবে সেই পথেই দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, যিনি গদিতে বসে আছেন তিনি সবথেকে বড় গদ্দার। দেখুন, আজকে পুলিশ যেটা বলছে ওটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রুল সেটাকেই ফলো করছে। সরকার যখন কোনো নির্ণয় নেয় ওটা কিন্তু পরবর্তী সরকার যতক্ষণ না বাতিল করে ততক্ষণ বলবৎ থাকে। তো আমার এটা জানা নেই যে শুভেন্দু অধিকারী ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে রুল এনেছিলেন গোটা কলকাতায় 144 তৎকালীন আইপিসি ধারায়, এবং তার ফলে গোটা কলকাতায় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা যাবে না যানজটের কারণ দেখিয়ে, হ্যাঁ, এবং নিরাপত্তার কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা এনেছিলেন। যতক্ষণ না শুভেন্দু অধিকারী ওটাকে নতুন কোনো অ্যাক্ট বা তার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সেটাকে যতক্ষণ না নাল অ্যান্ড ভয়েড করছেন ততক্ষণ কিন্তু আগেকার আইন বলবৎ থাকছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন বা মুখ্যমন্ত্রী থাকাকালীন যে আইনটা এনেছিলেন সেটা সেই আইনের ওই মাকড়সার জালে তিনি ফেসে গেছেন। এখন পুলিশ যেটা বলছে সেটা কিন্তু মমতার তৈরি করা আইনের উপরে দাঁড়িয়েই বা মমতার তৈরি করা নির্দেশের উপরে দাঁড়িয়েই বলছে যে করা যাবে না। এবং মমতারও বোঝা উচিত ছিল যে সিপিএমের সময় আমি কথায় কথায় ধর্ণা দিতাম, কথায় কথায় ভাঙচুর করেছি, কথায় কথায় জ্বালিয়ে দিয়েছি বাস। আজকে আমি বুঝতে পেরেছি যে আমি ক্ষমতায় থাকলে ওই ধরনের রাজনীতি হলে আমার অসুবিধা হবে। তিনি এটা করেছেন। এখন তিনি নিজের ওই ইয়েতে জাতাকলেই তিনি আটকে গেছেন। এবার সমস্যাটা হচ্ছে কি, এটা তো সত্যি এই গরমে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ফেসবুক লাইভ করা উচিত, যদিও তিনি সেটাকে ঠিক করে বলতে পারেন না। তিনি বলেন ফেস টাইম লাইভ। ফেস টাইম আর ফেসবুক এক জিনিস নয়। তো যাই হোক, তার এটা নির্বুদ্ধিতার পরিচয়, সবই ঠিক আছে। কিন্তু তিনি আজকে যে ধর্নায় বসতে চাইছেন তার জনসমর্থন কোথায়? বরং তাও আমি বলবো যে আজকে কেউ গোবর ছুঁড়ে মারেনি, কেউ চোর চোর বলে চিৎকার করেনি, কেউ ঢিল মারেনি। তাকে সুযোগ দেওয়া হয়েছে রাজনীতি করার। তিনি রাজনীতি করুন, দেখুন কতদিন তার সঙ্গে কতজন লোক থাকে। আজকে 20-25 জন ছিল, তার মধ্যেও দেখলাম এমন চূড়ান্ত বিশৃঙ্খলা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মাইক রেখে চুপ করে এরকম বোকা সেজে গেলেন যে কী হচ্ছে রে বাবা, আমাকেই কথা বলতে দিচ্ছে না আমার ধর্নায়। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই চুপ বসে পড়ো, যত দাও তত চাই এসব বলতে পারছেন না। আজকে মিম শিল্পের বড় অভাব পড়িয়াছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো পাল্টা বকতেন, আমরা ভেবেছিলাম যে ঠিক আছে তিনি এখন বিরোধী নেত্রী হয়েছেন, আরও উল্টো পাল্টা বলবেন, গরমে সোডিয়াম পটাশিয়ামের গোলমাল হবে, আরও আমরা মিম শিল্পকে আরও সমৃদ্ধ করতে পারবো। তো সেটা আমরা বড় অভাব বোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় নিরাশ, বড় হতাশ লাগছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিপিএমের সময় জগৎ কাঁপিয়ে দিয়েছিলেন, সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, একদম রাজেন্দ্রবাবুর গাড়ির উপরেও বনেটের উপরে উঠে নেচে দিয়েছিলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বড় মিস করি, যিনি কাকু হাম্বা হাম্বা কাম্বা কাম্বা কত কিছু বলেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আরও কবিতা লিখুন, সময় প্রচুর আছে, একটু ভুলভাল বলুন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ছেলেরা কিন্তু ফেসবুক ইউটিউবের মাধ্যমে করে গম্মে খায়। তো তাদের জন্য একটু মিম শিল্পটাকে একটু জাগিয়ে তুলুন। একদম। এমআইসি পদ ছাড়তে চলেছেন তারক সিং, তবে কি এবারে যে পুরসভাটুকুনিও হাতে ছিল সেটিও এবারে হাতছাড়া হতে চলেছে? ববি হাকিম কোন দিন ছেড়ে দেবেন তার কি ঠিক আছে? কারণ দেখুন, পুরসভায় আমি কালকে একটা খবর পড়ছিলাম,
সেটা হচ্ছে যে পুরসভায় বিগত 15 বছরে যতগুলো অবৈধ নির্মাণ ছিল, ইররেগুলার বিল্ডিং পুরসভার ভাষায় বলা হয়, সেগুলোকে রেগুলারাইজ করা হয়েছে। সেটার অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 15 বছরে যতগুলি অবৈধ বিল্ডিং হয়েছে, কতগুলো বিল্ডিং অবৈধ ছিল এবং সেগুলোকে রেগুলারাইজ করা হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, তার একটা অডিট শুরু হবে। তো এটা কি ববি হাকিম জানেন, নাকি উনি বলবেন আমি জানি না? যদি না জানেন, কলকাতার মেয়র যদি না জানেন আর তার পুরসভা থেকে এমন এমন কাজ হয়ে যায়, তাহলে তো তার পদে থাকার কোনো মানে দাঁড়ায় না। এরপরে হয়তো ববিও ছেড়ে দেবেন, কিংবা আমার মনে হয় ববিও কি সেই তালিকায় আছেন যে সইগুলো হয়েছে। মমতা তো হাত তুলে ববির বলেছিলেন, এই দেখো এই হচ্ছে ফিরাহাদ হাকিম, এর মা হিন্দু, বাবা মুসলমান। এগুলো তো বলার কোনো মানে ছিল না। কেউ কোনো মতাবলম্বী হতেই পারে, ভালোবাসা হতে পারে, বিয়ে হতে পারে, জোর করে তো কেউ কারো বিয়ে দেয়নি, যদি না আমি ভুল হই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো এইগুলো বলে বলে তো ববি হাকিমকেও তিনি কষ্ট দিয়েছেন, তার মা বাবাকে তুলে রাজনীতির আঙিনায় তুলে নিয়ে এসেছিলেন। এগুলো কাম্য নয়। তো হয়তো ববি হাকিমও সই করে দিয়েছে, ওই যে 50-52 জনের যে তালিকা আছে সেখানে হয়তো ফিরহাদ হাকিমও আছেন, তিনিও হয়তো নেই। আর তারেক সিংয়ের ব্যাপার যেটা আপনি বলছেন, ওটা অনেক দিন ধরেই উনি বিক্ষুব্ধ, অনেক দিন ধরেই উনি জল টল নানান রকমের সমস্যা, এলাকার সমস্যা নিয়ে উনি ক্ষুব্ধ। তৃণমূলের আসল যে কারণগুলো, সমস্যার যে জায়গাগুলো, তৃণমূলের নেতারা বারংবার দলে বলার পরেও দল কিন্তু অ্যাড্রেস করেনি। নানান রকমের গোষ্ঠীবাজির সমস্যা আছে, কোনো এলাকার অনুন্নয়নের সমস্যা আছে। আপনি দেখুন না, শওকত মোল্লা খারাপ লোক হতে পারে, কিন্তু শওকত মোল্লা প্রশাসনিক ভবনে কি চেয়েছিল, প্রশাসনিক বৈঠকে সে চেয়েছিল একটা বাস স্ট্যান্ড। সে তো বিধায়ক, সে বাস স্ট্যান্ড চাইবে না তো কি বোম বন্দুক চাইবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, এই তুই তো বাস স্ট্যান্ডে বসে বোম বাঁধিস। আরে সে বাস স্ট্যান্ডে বসে বোম বাঁধলেও আপনার জন্য বাঁধে, আপনার ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেসের জন্য বাঁধে, আর আপনি তাকে কেস খাইয়ে দিচ্ছেন। সে তো বিধায়ক, সে তো বাস স্ট্যান্ডই চাইবে। সে বাস স্ট্যান্ড চাইবে, সে রাস্তা চাইবে, সে নর্দমা হোক সেটা চাইবে, সে বলবে আমার এলাকায় একটা ছোট্ট একটা প্লেগ্রাউন্ড করে দিন, প্লেগ্রাউন্ড সাজিয়ে দিন, এটাই তো চাইবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেসগুলোকে ইস্যু না করে বরং মানুষজনকে এইভাবে কেস খাইয়ে দিতেন, এমন একটা ভাব নিতেন এরা সবাই চোর আর আমি সতী কমিটির চেয়ারম্যান। ওই যে তৃণমূল চেয়ারম্যান উনি হচ্ছেন সেই ওরকম আর কি। তো আজকে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দশা হয়েছে যে দলের লোকগুলো তো বুঝেছে যে ইনি আমাদের চায়ের ভাঁড়ের মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তা আজকে মমতাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রয়োজন শেষ, মমতাও শেষ। তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে উড়ে এসে পড়লো ডিম, কি বলবেন? না, তার আগে হেলমেট পরে নিয়েছিল। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি টিভিতেও দেখছিলাম, খোঁজ খবর নিলাম, এবং আমাদের সহকর্মীরাও সবাই ওখানে গেছিল, আমাদের প্রতিনিধিরাও সবাই গেছিলেন। তো তাদের কাছ থেকে যে খবর পেলাম, টিভিতে যা দেখলাম, নিজেও যেটুকুন দেখেছি, খবর পেয়েছি, তাতে এটাই বুঝলাম যে 5 জনকে পুলিশ ধরেছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী। আরেকটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারিদিকে যে মোটা সন্ডাগন্ডা লোকগুলো ছিল, পরে জানতে পারলাম ওরা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট বডিগার্ড। তার মধ্যে 2-4 জন চামচা সাংবাদিক ছিল যারা ডিজিটাল যোদ্ধার মতো কাজ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ডিম ছুঁড়েছিল তারা তৃণমূল কর্মী, এবং যারা তাকে বাঁচিয়েছিল তারা হচ্ছে তার বাউন্সার এবং তার চামচারা। তার মানে কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুরো প্ল্যাটিং করেই সেখানে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, কুণাল ঘোষ নিজে বলেছেন যে তারা জানতেন যে সেখানে একটা গন্ডগোল হবে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গেলেন? উত্তর হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সিআইডি যে তাকে ডেকেছিল সেটাকে এড়ানোর জন্য গেলেন, কারণ তার কাছে উত্তর ছিল না। কারণ তৃণমূলের লোকেরা গিয়েই অভিযোগ জানিয়েছে যে আমাদের সই চুরি হয়েছে, মিটিং ছাড়াই আমাদের সইগুলো ডুপ্লিকেট হয়ে গেছে, এবং 3 জন বিধায়ক, মহেশতলার বিধায়ক, ক্যানিং পূর্বর বিধায়ক এবং হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়, এই 3 জন বিধায়ক আপনার সিআইডিকে তাদের বয়ান দিয়েছেন, ভিডিওগ্রাফি করে বয়ান দিয়েছেন যে তাদের সই ডুপ্লিকেট হয়েছে, তাদের সই জাল হয়েছে। তারা জানেন না যে এই ধরনের কোনো রেজলিউশনের কথা তারা জানতেনই না, এবং এই ধরনের ঘটনাটা ঘটেছে। মানে অভিযোগকারী তৃণমূল এবং সাক্ষীও তৃণমূল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর অপশান নেই। কি বলবেন? একটাই অপশান আছে যে স্যার আমিও জানি না, এই যে কাগজটা যেটা আমি পাঠাইনি, কারণ তিনি তো ইন হ্যান্ড দিয়ে আসেননি, তার দপ্তরের মাধ্যমে পাঠিয়েছে, এটা বলা ছাড়া তার কাছে আর অপশান নেই। তাহলে আরেকটা অভিযোগ তাহলে দায়ের করতে হয়।
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসবেন। যদি অভিষেক যদি জালি না করে তাহলে তো তৃণমূল কংগ্রেসের হয়ে আরেকটাই লোক বাচ্চা মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেক কি বলবেন অভিষেক জানেন, কিন্তু অভিষেক ফেঁসে গেছেন এই জন্য। এই বিষয়টাতে অভিষেক ফেঁসে গেছেন বলে উনি এখন একটা স্কেপ রুট খুঁজছেন যে কিভাবে বেরোবো। আমার যেটা মনে হয় তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে একটা বেল প্লি করবেন, মানে অ্যাপ্লিকেশন দেবেন যে তাকে একটা রক্ষা কবচ দেওয়া হোক, তাকে একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ফাঁসানো হচ্ছে, কিন্তু তাতেও খুব বেশি লাভ হবে বলে রক্ষা কবচ তিনি পাবেন বলে আমার মনে হয় না। তাই কারণ যেটুকুন আমি কোর্টের খবর টবর বুঝি, তখন সিআইডির কাছে কোর্ট জানতে চাইবে যে বিষয়টা কি, জেনে তিনি রক্ষা কবচ দেবেন বা দেবেন না ওই সিদ্ধান্তটা নেবেন, তখনই তো পরিষ্কার হয়ে যাবে যে অভিযোগকারী তৃণমূল, বয়ানবাজ তৃণমূল, সব কিছু তৃণমূল, ঘেটেছেও তৃণমূল, ফেঁসেছেও তৃণমূল। ফলে অভিষেক পুরো ফেঁসে গেছে, কিচ্ছু করার নেই আর। তাহলে শেষ প্রশ্ন এটাই থাকছে দাদা, যে এই তৃণমূল মানে পুরনো তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এদের শেষ পর্যন্ত ভবিষ্যৎ মানে ভবিতব্যটা কি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এদের ভবিতব্য হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়ের কাছেই তৃণমূল কংগ্রেস থাকবে। এবার সন্দীপন সাহা হয়ে গেলে ব্যাপারটা একটু, হ্যাঁ, মানে ওই ব্রেক হয়ে যাবে আর কি, মানে বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, পরম্পরাটা ব্রেক হয়ে যাবে। এবার সমস্যাটা হচ্ছে যে কে হবে এই দলের মাথা। ঋতব্রত আর সন্দীপন যেহেতু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়তো সুপ্রিমো হবে, এবং ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি সন্দীপন সাহা হয়ে যায় কেমন হবে। বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং এই দলটা দেখো, নতুন দল হলে বা দল অন্য হলে তাহলে আগের দলের সংবিধান আইনত ভেঙে যায়। তো নতুন করে তাদের সংবিধান লিখতে হবে, নতুন করে তাদের দলের কি কর্মসূচি হবে, দল কিভাবে এগোবে। তৃণমূল আজকে সব ভুলে গেলেও তৃণমূলেরও একটা সংবিধান ছিল, দল কিভাবে চলবে, দলের নির্বাচন কিভাবে হবে, কতদিন অন্তর হবে, লোগোটা সেটা তারা আগেরটাকেও রাখতে পারেন, নতুনও করতে পারেন, কিন্তু সংবিধান নতুন করতেই হবে, কারণ যেহেতু হাত বদল হয়ে যাচ্ছে ব্যাপারটা পুরোপুরি। তাই হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অনেক কিছু ভাবনা আমরাও দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এরা কীভাবে দলটাকে চালান, নতুন তৃণমূল কংগ্রেস কী ফ্লেভারের হয়।